কার্গো ভিলেজে আগুন নেভানোর কাজ সমাপ্ত। ক্ষতির পরিমাণ 1 বিলিয়ন ডলার বলছে বিজিএমইএ। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেবে সরকার। অগ্নিকাণ্ড নিয়ে মানুষের মনে সন্দেহ বাড়ছে বলছেন রিজভী। বিএনপিকে জুলাই অভ্যুত্থানের বিপক্ষে দাঁড় করানোর অভিযোগ সালাউদ্দিনের। আইনের বাইরে ব্যক্তি গোষ্ঠীর কাছে জবাবদিহি নয়, সিলেটে ইসি আনারুল। বর্তমান কমিশনের অধীনে সুষ্ঠু নির্বাচন নিয়ে সংশয় এনসিপি। এবং এমপিওভুক্ত শিক্ষকদের ভুখা মিছিলে পুলিশের বাধা। সরকার ঘোষিত ভাতার পরিমাণ মেনে ক্লাস ফেরার আহ্বান শিক্ষা উপদেষ্টা। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, পুরোটা সংবাদ জুড়ে আছে আমি সোনিয়া ইসলাম। একদিন পেরিয়ে গেল পুরোপুরি নেভে নিয়ে হযরত শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজের আগুন। নিয়ন্ত্রণে থাকলেও এখনও ধোঁয়া বের হচ্ছে, যে আগুনে ইতোমধ্যেই পড়েছে বহু ব্যবসায়ীর স্বপ্ন। থমকে গেছে কয়েক হাজার মানুষের প্রবাস যাত্রা। বিজিএমইএ জানিয়েছে আগুনে ক্ষতির পরিমাণ 1 বিলিয়ন ছাড়তে পারে। বেসামরিক বিমান পরিবহন উপদেষ্টা বলেন, আগামী 3 দিন নন শিডিউল ফ্লাইটের শুল্ক মওকুফ করা হয়েছে। শামীমুজ্জামান চৌধুরীর রিপোর্ট। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজের চিত্র এটি। দেশের বাইরে থেকে আসা পণ্য স্তূপ করে রাখা হতো এখানে। শনিবার আগুনের লেলিহান শিখায় সব পুড়ে ছাই হয়ে যায়, পড়ে আছে কেবল ধ্বংসাবশেষ। রোববার সকালেও কার্গো ভিলেজ থেকে ধোঁয়া বের হতে দেখা যায়, যা নেভাতে আপ্রাণ চেষ্টা চালান ফায়ার সার্ভিস কর্মীরা। বিমানবন্দর এলাকার বাতাসেও এখন পোড়া গন্ধ, আর কার্গো ভিলেজের সামনে পণ্যর খোঁজে অপেক্ষায় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। কাল হয়তো ছিল বন্দর দিন ছিল, তাই এখানে ক্ষয়ক্ষতি মানুষের হয় নাই, কিন্তু মালামাল সব পুড়ে গেছে। ডকুমেন্টস রিলিজ করে এরপর আমরা নামাজ পড়ে এখান থেকে বের হয়েছি, বাসায় গেছে। এরপরে মনে করেন খবর পাইছি যে এয়ারপোর্টে আগুন লাগছে। মিনিমাম 8 থেকে 10 টন মাল ছিল বৃহস্পতিবার পর্যন্ত, যেগুলো ডেলিভারি আমাদের 80% সব ফেব্রিক্স। আগুন লাগার আধা ঘন্টার মধ্যেও কেন ফায়ার সার্ভিসকে প্রবেশ করতে দেয়া হলো না, এমন নানা প্রশ্ন বিমানবন্দরে ভিড় করা উৎসুক জনতার। আগুন নিভানোর যে এত দেরিতে কেন হলো, এখানে অব্যবস্থাপনা বা একটু হেয়ালিও চলে। ওরা কি উপরের কর্মকর্তার পুনের অপেক্ষায় ছিল না কোনো কিছুর অপেক্ষায় ছিল? অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ফ্লাইটের শিডিউল বিপর্যয়ে ভোগান্তিতে পড়েন যাত্রীরা। বাংলাদেশ বিমান রাত 1টায় ছাড়ার কথা, সেটা সকাল 6টায় ছাড়বো। আমাদের যাত্রী এখন ওখানে পড়ে রয়েছে। আসলেই খারাপ লাগছে, যেহেতু আমরা বাংলাদেশি। আশা করি এটা দ্রুত সমাধান হোক। অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে দাবি করে বিজিএমইএ বলছে, এর দায় সরকার এড়াতে পারে না। সম্পূর্ণ সেকশনটা পুড়ে গেছে। এটা মানে কতটা ভয়াবহ, ভিতরে গিয়ে আমরা বুঝতে পারলাম যে ব্যাপারটা ভীষণ একটা খারাপ অবস্থা। ভিতরে আমাদের কতদিন লাগবে আমরা ঠিক জানি না, 15 থেকে 1 মাস লাগবে এটাকে আবার ব্যাক করার জন্য। দুর্ঘটনাস্থল পরিদর্শন শেষে বেসামরিক বিমান পরিবহন উপদেষ্টা শেখ বশির উদ্দিন বলেন, আগামী 3 দিন অতিরিক্ত ফ্লাইটের সব চার্জ মওকুফ করা হবে। আগামী 3 দিন যত নন শিডিউল এক্সট্রা ফ্লাইট আসবে, তার সমস্ত রকম মাশুল এবং তার সমস্ত রকম খরচ আমরা মওকুফ করে দিই। সব ধরনের অভিযোগ আমলে নিয়ে তদন্ত চলছে বলে জানান বিমান উপদেষ্টা। এদিকে অগ্নিকাণ্ড তদন্তে 7 সদস্যের কমিটি গঠন করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ধ্বংসের পরিমাণগত, অর্থনৈতিক পরিমাণ। শামীমুজ্জামান চৌধুরী, মোহনা সংবাদ, ঢাকা। নির্দিষ্ট করার চেষ্টা। দর্শক, এ নিয়ে আরো জানাতে বিমানবন্দর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মোদাসির আলী। আলী, কিছুক্ষণ আগে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে ব্রিফিং করা হয়েছে, সেই বিষয়ে কি তথ্য আছে আপনার কাছে জানাবেন? সোনিয়া, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বিমানবন্দরের যে কার্গো কমপ্লেক্স গেটের সামনে। আমার পেছনে কিন্তু ফায়ার সার্ভিসের গাড়ি আছে, আপনি দেখতে পাচ্ছেন যেমনটা। তো কিছুক্ষণ আগের কিন্তু ফায়ার সার্ভিসের অপারেশনস ইউনিটের যে ডিরেক্টর, তিনি কিন্তু ব্রিফ করেছেন। তিনি কিন্তু কয়েকটি কারণ জানিয়েছেন যে কেন আগুন নেভাতে দেরি হয়েছে। তিনি যেটি বলেছেন যে ডিটেকশন অ্যান্ড প্রোটেকশন সিস্টেমটা ঠিকমতো না থাকার কারণে কিন্তু আগুন নেভাতে অনেক সময় লেগেছে। যদি
ডিটেকশন অ্যান্ড প্রোটেকশনটা থাকতো তাহলে আগুন নিভাতে বেশ অতটা সময় লাগতো না। এর পাশাপাশি তিনি কিন্তু আরও একটি জিনিস জানিয়েছেন, সেটা হচ্ছে যে কার্গো ভিলেজের যে অবকাঠামোর ছোট ছোট যে কম্পার্টমেন্ট রয়েছে সেগুলো আকারে ছোট থাকায় আগুন নেভাতে কিন্তু বেশ সময় নেয়, যার কারণে কিন্তু এত সময় লেগেছে। আরেকটি বলেছে যে এর ভেতরে কিন্তু কেমিক্যাল জাতীয় পদার্থ রয়েছে, যে কারণে কিন্তু আগুন নেভাতে সময় লেগেছে। এ কয়টি কারণ কিন্তু তিনি জানিয়েছেন যে কেন সময় লেগেছে। তবে তিনি কিন্তু এই জিনিসটি জানাতে পারেননি যে আগুনের সূত্রপাতটা ঠিক কিভাবে হয়েছে। তিনি কিন্তু এ বিষয়ে কিন্তু সঠিক কিছু জানাতে পারেননি। তবে তিনি যেটি বলেছেন যে এটি আরও পরে জানা যাবে যে ঠিক কী কারণে আগুনটা লেগেছে বা অগ্নিকাণ্ডের যে সূত্রপাতটা, সেটা কিন্তু এইসব বিষয়ে আরও পরে জানাবেন। আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখতে চাই সোনিয়া, সেটি হচ্ছে যে অভিযোগটা দেওয়া হয়েছিল যে ফায়ার সার্ভিসের ঢুকতে যে সময় লেগেছে কিংবা যে বাধার সম্মুখীন নিয়ে যে ধরনের কথা উঠেছে, এটি তিনি সরাসরি প্রত্যাখ্যান করেছেন। তিনি যেটি বলেছেন যে না, তারা স্বাভাবিক গতিতেই গিয়েছেন, কোনো ধরনের কোনো বাধার সম্মুখীন কিন্তু তারা হননি। তিনি কিন্তু এটা সরাসরি প্রত্যাখ্যান করেছেন। তো তিনি বলেছেন যে তারা স্বাভাবিকভাবে কাজ করেছেন, শুধুমাত্র একটু সময় লেগেছে এটাই। তবে এখনও কিন্তু ধোঁয়া দেখা যাচ্ছে বিধায় এখনও কিন্তু ফায়ার সার্ভিসের 4টি ইউনিটকে রেডি রাখা হয়েছে, যাতে কোনো ধরনের যেন কোনো সমস্যা হলে তারা যেন সেটির ব্যবস্থা নিতে পারে। তো বিমানবন্দর থেকে এই ছিল আমার কাছে পাওয়া তথ্য। সোনিয়া। আলী, আপনাকে ধন্যবাদ। দেশে একের পর এক অগ্নিকাণ্ডের ঘটনায় সরকার তদন্ত কমিটি গঠন করেছে বলে জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। বলেন, তদন্ত প্রতিবেদনের আলোকে কার্যকর ব্যবস্থা নেওয়া হবে। দুপুরে সচিবালয়ে সংবাদ সম্মেলনে তিনি বলেন, ঐকমত্য কমিশনের সুপারিশ অনুযায়ী জুলাই সনদের আইনি ভিত্তি দেবে সরকার। এ নিয়ে সরকারের সাথে এনসিপির কোনো দূরত্ব নেই বলেও জানান পরিবেশ উপদেষ্টা। একটার পর একটা অগ্নিকাণ্ড ঘটছে এবং অগ্নিকাণ্ডগুলো একটু বড় মাপের ঘটছে। সরকার প্রত্যেকটা অগ্নিকাণ্ডেরই তদন্ত করবে। এর আগেও আপনাদের মনে আছে সচিবালয়েও একটা অগ্নিকাণ্ড হয়েছিল, সেটারও যখন তদন্ত হলো, আমরা কিন্তু খুবই স্বচ্ছ প্রক্রিয়ায় সেই তদন্ত। বিএনপিকে জুলাই অভ্যুত্থানের বিপরীতে দাঁড় করানোর অপচেষ্টা সফল হবে না বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। সকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে তিনি বলেন, জুলাই অভ্যুত্থানের ভূমিকায় কলঙ্ক কারোর কাম্য নয়। আলাদা অনুষ্ঠানে বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানান, সাম্প্রতিক অগ্নিকাণ্ডগুলো পরিকল্পিত কিনা তা মানুষকে ভাবিয়ে তুলেছে। তানজিদ ভুঁইয়ার প্রতিবেদন। শনিবার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে বিশৃঙ্খলার বিষয়ে কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। এখানে কোনো জুলাই যোদ্ধা, সঠিক কোনো জুলাই অভ্যুত্থানের সাথে জড়িত কোনো সংগঠন অথবা কোনো ব্যক্তি জড়িত থাকতে পারে না। তার বক্তব্যের সমালোচনা করেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। রাজপথে ছিলেন না, সেহেতু হয়তো তিনি জানেন না যে কে রাজপথে ছিল। সেই ঘটনার প্রেক্ষিতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে সালাউদ্দিন আহমেদ বলেন, বক্তব্যের আংশিক ব্যবহার করে ভুলভাবে উপস্থাপন করা হয়েছে। আংশিক বক্তব্যটা কাট করে তারা কথা বলেছে বলে আমার মনে হয়। একটি রাজনৈতিক দল নয়, সকল রাজনৈতিক দল যারা ফ্যাসিবাদ বিরোধী গণতান্ত্রিক সংগ্রামে অবদান রেখেছে, অবিরাম সংগ্রাম করেছে, তাদের সকলের অবদানের প্রেক্ষিতেই সংগঠিত হয়েছে ছাত্র গণ অভ্যুত্থান। বিএনপিকে জুলাই আন্দোলনের বিপরীতে দাঁড় করানোর অপচেষ্টা সফল হবে না বলেও মন্তব্য করেন তিনি। বছরের ধারাবাহিক আন্দোলন সংগ্রামের ফসল। তো সুতরাং বিএনপিকে জুলাই গণ অভ্যুত্থানের বিপরীতে দাঁড় করানোর যে কোনো অপচেষ্টা আমার মনে হয় সফল হবে না। এদিকে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে গণমাধ্যম কর্মীদের সঙ্গে আলাপে ফেসিবাদ বিরোধী সব রাজনৈতিক দলগুলোকে সনদ স্বাক্ষর করার আহ্বান জানান দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বলেন, মবক্রেসি থাকলে গণতন্ত্র প্রতিষ্ঠা সম্ভব নয়। সরকারের যে দৃঢ় আমরা ঘোষণা দেখতে পাচ্ছি ফেব্রুয়ারিতে নির্বাচনের ব্যাপারে, তো সেগুলোকে নানাভাবে বাধাগ্রস্ত করা, সেটা বানচাল করারও পরিকল্পনা থাকতে পারে। পতিত স্বৈরাচার বা ফ্যাসিস্টরা সব ওই দেশে আশ্রয় পেয়েছে। সব মিলিয়েই মানুষের মধ্যে এক ধরনের একটা প্রশ্ন এখনো রয়ে গেছে, যেটা তারা বাংলাদেশের
সার্বভৌমত্ব স্বাধীনতা থেকে বিশ্বাস করে কিনা। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নিরাপত্তা নিশ্চিতে বুলেট প্রুফ গাড়ি কেনা হচ্ছে বলেও জানান দলটির এই শীর্ষ নেতা। জাতির একটি বৃহত্তম রাজনৈতিক দলের দুইজন সর্বোচ্চ জাতীয় নেতা, তার নিরাপত্তা নিশ্চয়তা সরকারকে দিতে হবে। তানজিদ ভুইয়া, মোহনা সংবাদ, ঢাকা। নির্বাচন কমিশন আইনের কাছে ছাড়া কোনো ব্যক্তি, গোষ্ঠী বা দলের কাছে জবাবদিহি করবে না বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম। সকালে সিলেটে আইনশৃঙ্খলা বাহিনীর নির্বাচনী প্রশিক্ষণ কর্মশালায় তিনি এসব কথা বলেন। তফসিলে না থাকায় এনসিপিকে শাপলা প্রতীক দেওয়া যাচ্ছে না বলেও সাফ জানান তিনি। এদিকে প্রতীক ইস্যুতে অনড় থাকায় ইঙ্গিত দিয়ে রাজনৈতিক দলগুলো ইসিকে গনিমতের মালের মতো ভাগাভাগি করেছে বলে অভিযোগ করেছে জাতীয় নাগরিক পার্টি। বিস্তারিত এমআর আসাদের রিপোর্টে। জাতীয় নির্বাচন সামনে রেখে সিলেটে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত কর্মশালায় অংশ নেন ইসি আনোয়ারুল ইসলাম সরকার। এ সময় সাংবাদিকদের তিনি জানান, আইনের বাইরে কারো কাছেই মাথা নত করবে না ইসি। নির্বাচন ফেব্রুয়ারিতে না হওয়ার মতো কোনো কাজ বা কোনো ঘটনা এখনো ঘটেনি এবং অনেক কিছুই মিডিয়াতে আসছে। এগুলো আশা রাখি এগুলো আমাদের নির্বাচনে কোনো প্রভাব পড়বে না। সাংবিধানিক আইন ও বিধি অনুযায়ী এনসিপিকে শাপলা প্রতীক দেওয়ার সুযোগ নেই বলেও জানান তিনি। আইন এবং বিধি অনুযায়ী আমাদের তালিকায় যে মার্কাগুলো রয়েছে, যে প্রতীকগুলো রয়েছে, সেগুলোর মধ্যে যে প্রতীকটা চাচ্ছেন সেই প্রতীকটা না থাকার কারণে নির্বাচন কমিশন দিতে পারছে। এদিকে রাজধানীর নির্বাচন ভবনে প্রতীক ইস্যুতে ইসি সচিবের সঙ্গে বৈঠক শেষে শাপলা প্রতীকে অনড় অবস্থানের কথা জানায় জাতীয় নাগরিক পার্টি। শাপলাকে কেন ওই শিডিউলে অন্তর্ভুক্ত করা হবে না সেটারও স্পষ্ট নীতিমালা নেই। 3 নম্বর, বাংলাদেশে বিদ্যমান ক্রিয়াশীল যে রাজনৈতিক দলগুলো রয়েছে তাদেরকে যে মার্কাগুলো দেওয়া হয়েছে বিভিন্ন সময়, কোন নীতিমালার ভিত্তিতে সেই মার্কাগুলো দেওয়া হয়েছে সেটারও কিন্তু কোনো স্পষ্ট নীতিমালা নেই। ইসি কিছু রাজনৈতিক দলের প্রভাবে সিদ্ধান্ত নিচ্ছে বলেও অভিযোগ করে দলটি। নির্বাচন কমিশনের আসলে রিমোট কন্ট্রোলটা এটা অন্য জায়গায়। এই নির্বাচন কমিশনের রিমোট কন্ট্রোল এটা আগারগাঁওয়ে নাই, এটা অন্য কোনো জায়গা থেকে পরিচালিত হয়। আমরা যখনই তাদের সাথে কথা বলি মনে হয় এই ডিসিশনটা এটা তারা নিজেরা নেয় না, এই ডিসিশনটা তাদেরকে চাপিয়ে দেওয়া হয় এবং তাদেরকে আসলে এই ডিসিশনটা নিতে বাধ্য করে। আইনশৃঙ্খলার অবনতিশীল পরিস্থিতিতে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠান নিয়েও সংশয় জানায় দলটি। রাষ্ট্রের যখন কোনো সেক্টরে নিরাপত্তা নাই তাহলে আপনি কোন ভিত্তিতে একটা ইলেকশনের মধ্যে যাচ্ছেন? এমআর আসাদ, মোহনা সংবাদ। শিক্ষা ভবন অভিমুখে বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকদের ভুখা মিছিল আজকে দিয়েছে পুলিশ। সেখানে পুলিশ ও বিজিবি সদস্যরা রয়েছেন। বিকেল 4:45টার দিকে মাজার রোডের সামনে শিক্ষকদের আটকে দেওয়া হয়। এর আগে বিকেল 3:30টার দিকে শহীদ মিনার প্রাঙ্গণ থেকে এই মিছিল শুরু হয়। সেখানে বাড়ি ভাড়া ভাতার পক্ষে স্লোগান দেন শিক্ষক কর্মচারীরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথে থাকার ঘোষণা দেন তারা। আন্দোলনরত শিক্ষকদের বাড়ি ভাড়া 5% হারে বাড়ানো হচ্ছে উল্লেখ করে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের ক্লাসে ফেরার আহ্বান জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা সিআর আবরার। তিনি বলেন, শিক্ষকদের স্বার্থ সমুন্নত রাখার চেষ্টা করছে মন্ত্রণালয়। বর্তমান বাস্তবতায় অর্থ মন্ত্রণালয় 5% বাড়ি ভাড়া বাড়ানোর অনুমোদন দিয়েছে জানিয়ে সিআর আবরার বলেন, ধারাবাহিকভাবে এটির আরও অগ্রগতি হবে। শিক্ষক সমাজের অনেক বেশি পাওয়া দরকার, কিন্তু বর্তমান সীমাবদ্ধতার কারণে যে সিদ্ধান্ত হয়েছে অর্থ মন্ত্রণালয় তারা বরাদ্দ সেটা করেছেন, সেখানে আমাদের দিক থেকে আমরা চেষ্টা করেছি যথেষ্ট। আমি মনে করি এখন আন্দোলনরত শিক্ষক যারা রয়েছেন তারা এখন শ্রেণীকক্ষে ফিরে যাবেন এবং শিক্ষা কার্যক্রম স্কুলগুলোতে শুরু হবে। চট্টগ্রামে দেশের প্রধান সমুদ্র বন্দরে নতুন ট্যারিফ শিডিউলে পণ্যবাহী গাড়ির গেট পাসের ফি বৃদ্ধির ঘটনায় অচলাবস্থায় সাময়িকভাবে নিরসন হয়েছে। বন্দর চেয়ারম্যান আশ্বাস দিয়েছেন, পণ্যবাহী গাড়ির ক্ষেত্রে বর্ধিত ফি স্থগিত থাকবে। বিকেলে পরিবহন শ্রমিক ও মালিক প্রতিনিধিদের সঙ্গে আলোচনা শেষে এই সিদ্ধান্তের কথা জানান বন্দর সচিব মোহাম্মদ ওমর ফারুক। দেশের অর্থনীতির সাথে, দেশের স্বার্থে, দেশের আমদানি রপ্তানির স্বার্থে আমাদের এই কার্যক্রমটা দ্রুত চালু হওয়া উচিত। সেই বিষয়টা বিবেচনা করেই আমাদের চেয়ারম্যান মহোদয় সহ বন্দরের অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। সবাই সিদ্ধান্ত নিয়েছেন যে
এই বিষয়টা পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত আমাদের এই শুধুমাত্র যে যানবাহন খাতে যে ট্যারিফটা বৃদ্ধি করা হয়েছে সেটা স্থগিত থাকবে। সিলেটে লন্ডন প্রবাসী অনেকের বাড়িঘর ফ্যাসিস্ট আওয়ামী লীগ দখল করেছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা ও যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম.এ. মালিক। প্রবাসীরা খুব কষ্টের মধ্যে ছিল জানিয়ে তিনি বলেন, এখনো পর্যন্ত তাদের বাড়িঘর উদ্ধার করা যায়নি। শনিবার রাতে সিলেটে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় আয়োজিত দোয়া মাহফিলে এসব কথা বলেন এম.এ. মালিক। তিনি বলেন, স্বৈরাচারের বিরুদ্ধে সবসময় আন্দোলনে ছিল বিএনপি। আমি এবার নির্বাচনে ধানের শীষের জন্য আমি ট্রাই করব। দল যদি আমাকে সুযোগ দেয় তাহলে আমি ধানের শীষে আমি আপনাদের কাছে এসে আপনাদেরকে সাথে করে নিই, ধানের শীষকে উইন করে প্রমাণ করব। স্ট্রং ইউনিট করে তুলেছিলাম, যেখানে পরবর্তী পর্যায়ে বেনিফিশিয়ারি হয়েছিল সবই আমার চলছে। গোপালগঞ্জ সহ আশেপাশের কয়েক জেলার মানুষের দীর্ঘদিনের দাবি ঢাকা গোপালগঞ্জ রুটে ট্রেন চলাচল। তাদের মতে এই রুটে সরাসরি ট্রেন চালু হলে ভোগান্তি কমবে, নিরাপদ যাত্রা নিশ্চিত হবে, সেই সাথে সড়ক পথে চাপ কমবে। ট্রেন চালুর জন্য রেল কর্তৃপক্ষকে প্রস্তাবনা দেওয়া হয়েছে বলে জানান জেলা প্রশাসক। মাসুদ পারভেজের প্রতিবেদন, জানাচ্ছেন আফরিন পপি। গোপালগঞ্জ সহ আশেপাশের কয়েক জেলার মানুষ দীর্ঘদিন ধরে ঢাকা গোপালগঞ্জ রুটে ট্রেন চালুর দাবি জানিয়ে আসছে। প্রতিদিন ঢাকায় যাতায়াত করতে হয় এ অঞ্চলের হাজারো মানুষের। বর্তমানে এই রুটে সরাসরি ট্রেন না থাকায় যাত্রীদের শুধুমাত্র সড়কপথ ব্যবহার করতে হয়, যা সময় সাপেক্ষ ও ব্যয়বহুল। সরাসরি ট্রেন চালু হলে সড়কের ওপর যাত্রীবাহী গাড়ির চাপ কমবে, সড়ক পথে দুর্ঘটনার ঝুঁকি বেশি। তাই ট্রেন চালু হলে যাত্রীদের যাতায়াত নিরাপদ হবে। গোপালগঞ্জ থেকে যদি ঢাকা সরাসরি ট্রেনটা চালু হয় তাহলে গোপালগঞ্জবাসী অবশ্যই উপকৃত হবে। গোপালগঞ্জ থেকে ট্রেন লাইন হয় ঢাকায়, তাহলে সড়কের যে অ্যাক্সিডেন্ট হয়, যে অনেক অনাকাঙ্ক্ষিত হয়, অসুবিধা হয়, সেই অসুবিধার থেকে আমরা বাঁচতে পারি। আমরা চাই আমাদের রেল লাইন কমপ্লিট, আমাদের রেল আমরা সরকার যেন আমরা রেল পাই, আমরা যেন রেলে ঢাকা যাইতে পারি। ঢাকা রুটে যেন রেল সংযোগটা দ্রুত চালু হয়, সেজন্য আমরা সরকারের কাছে বিনীত অনুরোধ জানাচ্ছি। ঢাকার সঙ্গে রেল সংযোগ স্থাপন করা রয়েছে, এখন শুধু কর্তৃপক্ষ ঢাকা গোপালগঞ্জ রুটে ট্রেন চালু করলে দুর্ভোগ কমবে বলে জানালেন গোপালগঞ্জ স্টেশন মাস্টার। ঢাকাগামী যদি ট্রেন চালু হয় তাহলে এখানের জনগণ, যাত্রীরা অনেক লাভবান হবে এবং রেল কর্তৃপক্ষ অনেক আর্থিকভাবে লাভবান হবে, কারণ এখানে যাত্রীদের অনেক চাহিদা ঢাকার রেলের জন্য। রেলওয়ের পশ্চিমাঞ্চল মহাব্যবস্থাপকের কাছে একটি প্রস্তাবনা জমা দেওয়ার কথা জানান জেলা প্রশাসক। বাংলাদেশ রেলওয়ে পশ্চিমাঞ্চলের ব্যবস্থাপক বরাবর পত্র দিয়েছি। আমরা আশা করছি খুব দ্রুতই ঢাকা টু গোপালগঞ্জ সরাসরি রেল যোগাযোগ স্থাপন করা সম্ভব। দ্রুত ঢাকা গোপালগঞ্জ রুটে ট্রেন চলাচলে পদক্ষেপ নেবে কর্তৃপক্ষ, প্রত্যাশা এ অঞ্চলের মানুষের। আফরিন পপি, মোহনা সংবাদ। এবার আন্তর্জাতিক সংবাদ। হামাস গাজার বেসামরিক জনগণের উপর হামলার পরিকল্পনা করছে বলে দাবি করেছে যুক্তরাষ্ট্র। তবে তা প্রত্যাখ্যান করে সশস্ত্র গোষ্ঠীটি বলছে গাজাবাসীর উপর আগ্রাসন অব্যাহত রাখতেই ছক তৈরি করছে তেল আবিব। এর আগে যুদ্ধবিরতির মধ্যে হামলা চালিয়ে একই পরিবারের 11 সদস্যকে হত্যা করে ইসরায়েলি সেনারা। বিস্তারিত ইশতিয়াক হোসেনের ডেস্ক রিপোর্টে। ফিলিস্তিনের গাজায় বেসামরিক জনগণের উপর হামাস হামলার পরিকল্পনা করছে বলে দাবি করেছে যুক্তরাষ্ট্র। শনিবার মার্কিন পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে জানায়, হামলার পরিকল্পনার বিষয় তাদের কাছে পর্যাপ্ত তথ্য রয়েছে। সম্ভাব্য এই হামলাকে যুদ্ধবিরতি চুক্তির সরাসরি লঙ্ঘন দাবি করে এর মাধ্যমে অর্জিত শান্তি প্রক্রিয়া বিপন্ন হবে বলেও আশঙ্কা জানায় দেশটি। একই সঙ্গে উপত্যকার জনগণের সুরক্ষা ও যুদ্ধবিরতির শর্ত রক্ষায় যুক্তরাষ্ট্র ব্যবস্থা নেবে বলেও জানানো হয়। এদিকে যুক্তরাষ্ট্রের দাবিকে মিথ্যা আখ্যা দিয়ে এই অভিযোগ প্রত্যাখ্যান করেছে ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাস। রোববার এক বিবৃতিতে তারা জানায়, এটি ইসরায়েলের বিভ্রান্তিকর প্রচারণার অংশ। একে গাজার অসহায় জনগণের বিরুদ্ধে আগ্রাসন অব্যাহত রাখার ছক হিসেবেও দাবি করছে সংগঠনটি।
এর আগে যুদ্ধবিরতির শর্ত অমান্য করে উপত্যকাটিতে আবারও হামলা চালিয়েছে ইসরায়েল। শুক্রবার একটি বাসে বোমা হামলা চালিয়ে 7 শিশুসহ একই পরিবারের 11 জনকে হত্যা করে তারা। এ নিয়ে যুদ্ধবিরতি শুরুর পর থেকে এ পর্যন্ত 38 ফিলিস্তিনি নিহত হলো। এই অবস্থার মধ্যেই আরও 2 ইসরায়েলি জিম্মির মরদেহ ফেরত দিয়েছে হামাস। স্থানীয় সময় শনিবার রাতে 2টি কফিনে মরদেহগুলো রেড ক্রসের কাছে হস্তান্তর করে তারা। ইশতিয়াক হোসেন, মোহনা সংবাদ। ট্রাম্প বিরোধী বিক্ষোভে উত্তাল যুক্তরাষ্ট্র। শনিবার সকাল থেকে নিউ ইয়র্ক সিটিতে নো কিংস শীর্ষক আন্দোলনের কর্মসূচি শুরু হয়। পরে তা ধীরে ধীরে পুরো দেশে ছড়িয়ে পড়ে। আয়োজকদের বরাত দিয়ে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি জানিয়েছে, যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক, ওয়াশিংটন ডিসি, শিকাগো, মায়ামি ও লস অ্যাঞ্জেলেস সহ 2500-রও বেশি স্থানে বিক্ষোভ অনুষ্ঠিত হয়। বিক্ষোভকারীদের দাবি, ট্রাম্পের স্বৈরাচারী মানসিকতা ও কর্তৃত্ববাদী শাসন রুখতেই এ বিক্ষোভ। নিউ ইয়র্ক পুলিশ ডিপার্টমেন্ট জানায়, শহরে 1 লাখের বেশি মানুষ শান্তিপূর্ণভাবে বিক্ষোভে অংশ নেন এবং কাউকে গ্রেফতার করা হয়নি। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরও একবার। কার্গো ভিলেজে আগুন নেভানোর কাজ সমাপ্ত। ক্ষতির পরিমাণ $1 বিলিয়ন, বলছে বিজিএমইএ। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেবে সরকার। অগ্নিকাণ্ড নিয়ে মানুষের মধ্যে সন্দেহ বাড়ছে, বললেন রিজভী। বিএনপিকে জুলাই অভ্যুত্থানের বিপক্ষে দাঁড় করানোর অভিযোগ সালাউদ্দিনের। আইনের বাইরে ব্যক্তি গোষ্ঠীর কাছে জবাবদিহি নয়, সিলেটে ইসি আনোয়ার। বর্তমান কমিশনের অধীনে সুষ্ঠু নির্বাচন নিয়ে সংশয় এনসিপি। এবং এমপিওভুক্ত শিক্ষকদের ভুখা মিছিলে পুলিশের বাধা। সরকার ঘোষিত ভাতার পরিমাণ মেনে ক্লাসে ফেরার আহ্বান শিক্ষা উপদেষ্টা। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ রাত 9টায়। এর আগে সন্ধ্যা 7টায় দেখবেন সংবাদ এক নজরে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mona.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাই।